আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম অধ্যায়। আশা করি তোমরা পিছনের ক্লাসগুলো যেভাবে মনোযোগ দিয়ে করেছো, আজকেও তোমরা তার ধারাবাহিকতায় খুব ভালো করে ক্লাসগুলো করবে এবং তোমরা অবশ্যই বাসায় প্রত্যেকটি অধ্যায়ের যে আলোচনা হচ্ছে তার ভিত্তিতে তোমরা বই থেকে এবং বোর্ডের প্রশ্নের আলোকে প্রত্যেকটি অধ্যায়ের অঙ্কগুলো তোমরা বাসায় বসে অনুশীলন করবে, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো করবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম অধ্যায়। অধ্যায় ৮, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আজকে দেখো, এই অষ্টম অধ্যায়ের সম্পদের যে নামটি রয়েছে বা অধ্যায়ের যে নামটি রয়েছে, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। তো তোমরা জানো যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সম্পদের প্রয়োজন। সম্পদের আচরণের ভিত্তিতে বা তার স্থায়িত্বের ভিত্তিতে সাধারণত সম্পদকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো চলতি সম্পদ, অপরটি হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ হচ্ছে যে সম্পদগুলো কারবারের দীর্ঘদিন ব্যবহারের লক্ষ্যে অর্জন করা হয় বা ক্রয় করা হয়, যা থেকে কারবার দীর্ঘদিন মুনাফা অর্জনের কাজে ব্যবহার করে থাকে এবং সেখান থেকে সুবিধা ভোগ করে থাকে, সেগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। সেই স্থায়ী সম্পদগুলো আবার দুই রকমের হয়ে থাকে, দৃশ্যমান এবং অদৃশ্যমান। যে সম্পদগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এরকম সম্পদগুলো হচ্ছে দৃশ্যমান সম্পদ, যেমন দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি। আবার যে সম্পদগুলো কারবারের আর্থিক মূল্য রয়েছে, কারবারের মুনাফা অর্জনে সহায়তা করে থাকে, স্থায়ী সম্পদ হিসেবে বিবেচিত হয়। বাট যে সম্পদগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, এরকম সম্পদগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পদ। সেগুলো হচ্ছে যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পদ। তো এই নাম থেকে বোঝা যাচ্ছে যে সম্পদগুলো দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদগুলো, এগুলো কিভাবে আমরা হিসাবের বইয়ে লিপিবদ্ধ করবো বা হিসাব রক্ষণ করব কারবারের কাজে, সেটি আমরা এখানে আজকে আলোচনা করব। তোমরা জানো যে স্থায়ী সম্পদ অর্জনের পিছনে যত ব্যয় হয়, টোটাল ব্যয়টাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ একটি সম্পদ ক্রয় করার পর সেই সম্পদগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য, অর্থাৎ একটা সম্পদ ক্রয় করলেই সম্পদে সেটা ব্যবহারের উপযোগী হয়ে যায় না, এটাকে ব্যবহার উপযোগী করতে হলে এর পেছনে আরও কিছু আনুষঙ্গিক ব্যয় রয়েছে। এই টোটাল ব্যয়টাকে একত্রিত করলে পরেই হয় ওই সম্পদের মোট ব্যয় বা সম্পদের অর্জন মূল্য। সুতরাং এই সম্পদের পেছনে যত ব্যয় হবে, টোটাল ব্যয়টাকে একসাথে ওই সম্পদের ব্যয় বলা হয়, আর টোটাল ব্যয়টাকে একসাথে বলা হয় মূলধন জাতীয় ব্যয়।
তো এই যে মূল্যজাতীয় ব্যয়ের মাধ্যমে যে সম্পদটা অর্জন করা হলো, সেই সম্পদের ক্রমাগত ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ের মুনাফা অর্জনের কাজে সেটি সহযোগিতা করে থাকে। তাই এই সম্পদের ব্যবহারজনিত যে বিষয়টি রয়েছে, মুনাফা অর্জনের পিছনে যে সম্পদের ব্যয়টুকু রয়েছে, সেটুকুই এখানে সঠিকভাবে হিসাব করতে না পারলে বা সেটি মূল্যায়ন করতে না পারলে কারবারের সঠিক মুনাফা নির্ণয় করা সম্ভব হবে না। আর তার লক্ষ্যেই স্থায়ী সম্পদের অবচয় হিসাবভুক্ত করা হয় বা অবচয় মূল্যায়ন করা হয়। তো তোমাদেরকে আগে জানতে হবে যে অবচয়টা কি। একটি ব্যবসা বা প্রতিষ্ঠানের ব্যবহার উপযোগী যে স্থায়ী সম্পদ রয়েছে, যে স্থায়ী সম্পদ যেটা ব্যবহার করা হয়, সেই স্থায়ী সম্পদের ক্রমাগত ব্যবহার, কালতিবাহন এবং বাজারের স্থায়ীভাবে তার মূল্য হ্রাস বা ব্যবহারের অপ্রচলন, এই নানাবিধ কারণে সম্পদের যে মূল্য হ্রাস পায়, সে মূল্য হ্রাসটাকে বলা হয় ওই সম্পদের অপচয়। আমি যদি সংজ্ঞা আকারে বা সহজ ভাষায় তোমাদেরকে বলি, সেটি হবে যে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবহৃত স্থায়ী সম্পদের ক্রমাগত ব্যবহার অথবা কালাতিবাহন, বাজার অপ্রচলন বা সম্পদের অপ্রচলন, বাজার মূল্যের স্থায়ী মূল্য হ্রাস এবং নতুন সম্পদের আবির্ভাবের কারণে সম্পদের যে মূল্য হ্রাস পায়, সে মূল্য হ্রাসটুকুকে বলা হয় ওই সম্পদের অপচয়। অপচয় হচ্ছে কারবারের একটি মুনাফা জাতীয় ব্যয়। এই সম্পদের অপচয়কে সঠিকভাবে হিসাব করতে না পারলে পরে বা সঠিকভাবে মূল্যায়ন করতে না পারলে পরে ওই বছর বা ওই হিসাবকালের সঠিক মুনাফা নির্ণয় করা সম্ভব হবে না। তাই সম্পদের অপচয় মূল্যায়ন করা বা অপচয় নির্ণয় করা একটি গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। তো অপচয় কিভাবে মূল্যায়ন করব, অপচয় কিভাবে নির্ণয় করব, সেগুলো আমরা এই অধ্যায়ের মধ্যে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তো আমি তোমাদেরকে অপচয় নির্ণয়ের বিষয়ে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সেগুলো শুনবে এবং তোমরা সেই আলোকে নিজেরা আবার বাসায় বসে সেগুলো অনুসরণ করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, একটি সম্পদের অপচয় মূল্যায়নের আগে তোমাকে আগে সেই সম্পদের ব্যয় বা সম্পদের মূল্য সম্পর্কে আগে জানতে হবে। আমাদের প্রথম কাজ হবে স্থায়ী সম্পদ অর্জন করার পরে তার মোট ব্যয় নির্ণয় করা, সম্পদের মোট ব্যয় নির্ণয়। স্থায়ী সম্পদের মোট ব্যয় নির্ণয়। স্থায়ী সম্পদের মোট ব্যয় নির্ণয় করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে, প্রথমেই যত টাকা দিয়ে সম্পদ ক্রয় করা হলো, অর্থাৎ বিক্রেতাকে তার চালানে যে মূল্য উল্লেখ করবে, যেটাকে বলা হয় সম্পদের চালান মূল্য বা ক্রয় মূল্য, সেটি আমরা লিখব সম্পদের ক্রয় মূল্য। এর সাথে সম্পদের ক্রয় মূল্য, এর সাথে যেখান থেকে সম্পদটা ক্রয় করা হলো সেই ক্রয়ের স্থান থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বা তার কারবারে আনার জন্য যে পরিবহন ব্যয় লাগবে, সেটিও এই সম্পদের সাথে যোগ হবে। তার নাম হচ্ছে পরিবহন। পরিবহন ব্যয়। কারবারে আনার পরে
এই সম্পদটাকে ব্যবহার উপযোগী করার জন্য যথাযথ স্থানে এটাকে সংস্থাপন করতে হবে, যেটিকে বলা হয় ইনস্টলেশন চার্জ বা সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয়। এরপরে এই সম্পত্তি যদি বিদেশ থেকে আমদানি করা হয়, তাহলে বিদেশ থেকে আমদানি করার ফলে যদি সরকারকে শুল্ক দেওয়া লাগে, যেটাকে বলা আমদানি শুল্ক, সেটি থাকলে সেটাও যোগ করতে হবে। আমদানি শুল্ক, এমন সম্পদ রয়েছে যে সম্পদ ক্রয় করলে পরে সম্পদের উপর ভ্যাট দিতে হয়। যদি ভ্যাট দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে সম্পদের উপর ভ্যাট। এই সবকিছু যোগ করার পরে যে ব্যয়টি আমরা পেলাম তার নাম হচ্ছে এই সম্পদের মোট ব্যয় বা সম্পদের অর্জন মূল্য। এটি হচ্ছে একটি স্থায়ী সম্পদের মোট ব্যয়। আমি তোমাদেরকে বলে রাখছি, সকল সম্পদের বেলায় এই সবগুলো ব্যয় কিন্তু থাকবেই, এরকম কিন্তু নয়। অনেক হতে পারে শুধু একটা সম্পদের ক্রয় মূল্যটি তার ব্যয় হতে পারে যদি তার পরিবহন না লাগে বা সংস্থাপন না হয়, অর্থাৎ এগুলো সাধারণত থাকতে পারে। আবার যদি সেটি এরকম সম্পদের আচরণের ভিত্তিতে বা সম্পদের বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু ব্যয়ের ভিন্ন রকম হতে পারে। যেমন মনে করো একটা জমি কিনা হলো, তো জমির তো আর পরিবহন ব্যয় নেই, জমির তো আর সংস্থাপন ব্যয় নেই, তাহলে জমির ব্যয়গুলো কি হবে? জমির বেলায় ব্যয় হবে জমি যে রেজিস্ট্রেশন করেছি, রেজিস্ট্রি খরচ, জমি কিনতে যদি কোনো আমার আইনি প্রক্রিয়ার প্রয়োজন হয় তাহলে আইনি প্রক্রিয়ার খরচ, এবং জমিতে যদি কোনো নিচু জমি হয় বা কোনো গর্ত হয় সেটাকে ব্যবহার করার জন্য যদি কোনো ভরাট করার বিষয় থাকে সেটাকে ভরাট করার ব্যয়, সেগুলো যোগ করলে হবে ওই জমির মোট ব্যয়, ভূমির ব্যয়। তাহলে তোমরা কি খেয়াল রাখবে, একটি সম্পদ অর্জন করার পিছনে যত ব্যয় হবে সকল ব্যয়কে একসাথে বলা হবে ওই সম্পদের মোট ব্যয়। সাধারণত যন্ত্রপাতি, আসবাবপত্র এসব বিষয় হলে এই সমস্ত বিষয়গুলো আসবে। সম্পদের ক্রয় মূল্য যোগ হবে পরিবহন ব্যয়, যোগ হবে সংস্থাপন ব্যয়, যোগ হবে আমদানি শুল্ক, যোগ হবে ভ্যাট। বলছি এগুলো যদি যেগুলো থাকবে, শুধু পরিবহন আর সংস্থাপন, শুধু পরিবহন আর সংস্থাপনের যোগ হবে, আমদানি শুল্ক থাকলে আমদানি শুল্ক যোগ হবে, ভ্যাট থাকলে ভ্যাটটা যোগ হবে, না থাকলে হবে না। তাহলে এই টোটাল সবগুলোর সমন্বয়ে সবগুলোর একত্রিত করে যে ব্যয়টা হবে তার নামে হবে মোট ব্যয়। আমি আবার বলছি তোমাদেরকে, যদি সেই সম্পদটা হয় ভূমি বা দালান কোঠা বা একটা ফ্ল্যাট, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ভূমি বা দালান কোঠার জন্য যদি রেজিস্ট্রেশনের বিষয় থাকে রেজিস্ট্রেশন খরচ, কোনো আইনি প্রক্রিয়া থাকলে আইনি প্রক্রিয়ার খরচ, এটাকে কোনো ডেভেলপমেন্ট করার প্রয়োজন হলে অর্থাৎ ভূমি ভরাট করার দরকার হলে তার ভূমি ভরাটকরণ খরচ, এই সব মিলে হবে ওইটার মোট ব্যয়। তো এইভাবে প্রথমে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সম্পদের মোট ব্যয় বের করা। তো সম্পদের মোট ব্যয় আমরা কীভাবে বের করলাম? সম্পদের ক্রয় মূল্য, সম্পদের পরিবহন, সম্পদের সংস্থাপন, আমদানি শুল্ক, ভ্যাট সব যোগ করলে হলো এটি সম্পদের ব্যয় বা সম্পদের মোট ব্যয়। আমার মনে হয় তোমাদের সম্পদের মোট ব্যয় তোমরা বুঝতে পেরেছো। আমি যদি তোমাদের এক্সাম্পল দিয়ে বলি, যদি বলি যে ঢাকা ট্রেডার্স থেকে 5 লক্ষ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো। কথাটা আমি আবার বলছি, ঢাকা ট্রেডার্স হতে 5 লক্ষ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো, যার পরিবহন ব্যয় 20,000 টাকা, সংস্থাপন ব্যয় 30,000 টাকা। যার পরিবহন ব্যয় 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 30,000 টাকা। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ঢাকা ট্রেডার্স থেকে ক্রয়কৃত সম্পদের ব্যয় কত, মোট ব্যয় কত, তুমি নিশ্চয়ই উত্তর দেবে 5 লাখ তার চালান মূল্য বা ক্রয় মূল্য, 20,000 টাকা তার সংস্থাপন ব্যয়, 30,000 টাকা হচ্ছে 20,000 টাকা পরিবহন ব্যয়, আর 30,000 টাকা সংস্থাপন ব্যয়। তার মোট ব্যয় হয়ে গেলে কত? 5,50,000 টাকা। যদি দেখা যেত ক্রয় মূল্যের উপর 15% ভ্যাট দেওয়া লাগবে, তাহলে ক্রয় মূল্যের উপর 15% ভ্যাট আমরা যোগ করতাম। যদি বিদেশ থেকে আমদানি করা হতো আর সেটা যদি আমদানি খরচ থাকতো, আমদানি শুল্ক থাকতো, সেটা আমরা যোগ করতাম। তাহলে আমার মনে হয় তোমরা সম্পদের মোট ব্যয় নির্ণয়টি তোমরা বুঝতে পেরেছো। তো
এই মোট ব্যয় নির্ণয় করার পরে আমাদের কাজ হচ্ছে সেই সম্পদের কিভাবে সেই সম্পদের ব্যবহারজনিত যে মূল্য হ্রাস বা অপচয় কীভাবে হিসাবভুক্ত করব সেটি আমি তোমাদের সাথে আগামী ক্লাসে আলোচনা করব। তোমাদেরকে বলছি যে তোমরা তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ চ্যাপ্টারটির তোমরা প্রথম যে পাঁচটি থিওরি দেওয়া আছে, অর্থাৎ প্রথম 3 পৃষ্ঠার যে থিওরিগুলো রয়েছে তোমরা একটু বাসায় ভালো করে পড়বে। আজকে প্রাথমিক ক্লাসে তোমাদের সাথে আমি সম্পদের মোট ব্যয় নির্ণয় বিষয়টি আলোচনা করেছি। তোমরা শুধু এটুকু ভালো করে পড়বে আর থিওরিগুলো ভালো করে পড়বে, এতে করে হবে কি নেক্সট ক্লাসটা তোমাদের বুঝতে সহজ হবে। থিওরিগুলি তোমরা যদি যে কোনো অধ্যায়ের যখনই আলোচনা হবে তোমরা যদি আগের থিওরিগুলো একটু ভালো করে পড়ে নাও, তাহলে তোমাদের ওই অধ্যায়ের আলোচনাগুলো বোঝা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাই আমি তোমাদের বলছি, আজকে তোমাদেরকে আমি অপচয়ের বিষয়ে আলোচনায় যাব না। তোমাদেরকে আজকে আমি হোমওয়ার্ক হিসেবে তোমাদের কাজ দিচ্ছি, সেটি হচ্ছে সম্পদের মোট ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়, তোমরা এটি শিখবে। আর প্রথম 3 পৃষ্ঠা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ অধ্যায়ের প্রথম 3 পৃষ্ঠার থিওরিগুলো তোমরা ভালো করে পড়বে, তাহলে আগামী ক্লাসটা তোমাদের জন্য অনেকটা সহজ লাগবে। আমি তোমাদেরকে আগামী ক্লাসে অপচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি, কীভাবে অবশ্যই ধার্য করা হয় এ নিয়ে আলোচনা করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।